নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বুদ্ধদেব গুহ রচিত সুখের কাছে উপন্যাসের ৩য় পর্ব। বেলা পড়ে এসেছিল, রোদের তেজ নেই আর। পশ্চিম আকাশে ম্লান একটা গোলাপি আভা ঝুলে রয়েছে। সাকোয়া টুঙে বসে অস্তগামী সূর্যকে তখনও দেখা যাচ্ছে, আর তারই সঙ্গে দেখা যাচ্ছে উল্টো দিকে উদীয়মান চাঁদ। দোলের আর ৩ দিন বাকি। সূর্য আর চাঁদে মিলে পৃথিবীকে ২৪ ঘন্টাই উজালা করে রাখবে বলে স্থির করেছে যেন। এখানের এই এক মজা। দিনে যত গরমই থাক না কেন, আলোটা কমে আসতেই কেমন শীত শীত করতে থাকে। অন্ধকার হয়ে গেলে তো কথাই নেই। তখন পাতলা সোয়েটার বা চাদর থাকলে বাইরে বসতে ভালো লাগে। চা খেয়ে পান খেয়ে একটা সিগারেট ধরিয়ে সুখন চুপ করে পেছনে একপাশে বসে মহুয়াকে দেখছিল। মহুয়া বারান্দাটার সামনের দিকে বসে নিচের উপত্যকাটার দিকে চেয়েছিল। মহুয়ার মদের নেশা যেন সুখনকে এখানে বহু রাত ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলেছে। তেমনি মহুয়া নামের এই মেয়েটির আশ্চর্য সান্নিধ্যর আমেজ ওকে যেন আরও কোনো তীব্রতর নেশায় আবিষ্ট আচ্ছন্ন করে ফেলছে। মহুয়াকে অবশ করেছে এই প্রকৃতি, এই হঠাৎ দেখা, হঠাৎ করে কাছে আসা, রুক্ষ ছেলে মানুষই ও বর্বর পুরুষটি। মহুয়ার ২৭ বছরের জীবনের পরম পুরুষ। অনেকক্ষণ এমনি করেই দুজনে চুপ করে বসেছিল। দুজনে বারান্দার দুদিকে, আগে পিছনে, মধ্যে অনেকখানি ব্যবধান। ব্যবধান শুধু ভূমির নয়, অনেক কিছুর। বাইরে দিনের নিভৃত রং, সন্ধ্যের আসন্ন তরল অন্ধকার, চাঁদের ফুটন্ত আলো, ঘর ছাড়া টিটি পাখির বুক চমকানো ডাক ও ঘরে ফেরা টিয়ার দলের তীক্ষ্ণ ছুরির ফলার মতো স্বগতোক্তি, সব মিলে মিশে ভেঙে চুড়ে যখন দারুণ কোনো একটা মিশ্র ও অলৌকিক আবেশের সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে চুপিসারে প্রকৃতির আধো খোলা বুকের মধ্যে, তখন সুখন আর মহুয়ার বুকের মধ্যেও অনেক কিছু বোধ, সংস্কার, আনন্দ, দুঃখ, পাহাড়ি নদীর স্রোতের মধ্যে তাণ্ডবে গড়াতে থাকা ক্ষয়িষ্ণু নুড়িগুলোরই মতো ক্রমান্বয়ে ভাঙচুর হচ্ছিল। ওরা কেউই চেতনে ছিল না। অবচেতনের আশ্চর্য কুঠুরিতে এক পরিপূর্ণতার স্বপ্নে ওরা দুজনেই ডুবে গিয়েছিল। ওরা দুজনে ভাঙচুর হচ্ছিল যে যার মনের মধ্যে। একের ভাবনা অন্যে জানছিল না। ভাবনা তো দেখানো যায় না। দুজনের অজানিতে এই ফিসফিসে গুমরানো বনজ বাতাসে ওরা একে অন্যের পরিপূরক হয়ে উঠছিল। নিচের নদীর অন্ধকার খোলে খোলে পেঁচা ডেকে ফিরছিল কিচিরকিচ করে। ওদের কানে আসছিল, অথচ সে ডাক যেন কানে আসছিলও না। এক নিষিদ্ধ অথচ নির্মল আত্ম অবলুপ্তির মধ্যে ওরা দুজনেই দুজনের সান্নিধ্যের নরম নেশায় যেন বেদম বুঁদ হয়েছিল। কতক্ষণ যে ওরা এইভাবে বসেছিল ওরা কেউই জানে না। যখন হুঁশ হলো তখন একেবারে বেলা পড়ে গেছে। নিচু থেকে নানা রকম রাতচরা পাহাড়ি পাখি ডাকছে। চারদিকের বারান্দায় উপত্যকায় তরল সুগন্ধি, ক্ষণিক অন্ধকার। তখন আলোর মধ্যে ওরা নিরুচ্চার ছিল। অন্ধকারে ওদের দুজনেরই মন কিছু বলার জন্য উন্মুখ হয়ে রয়েছে। হঠাৎ নিচের পাহাড়ি নদীর খোল থেকে হা 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 করে একটা ভয় পাওয়ানো বুক চমকানো ডাক ভেসে এলো। মহুয়া ভীষণ ভয় পেয়ে কি করবে ভেবে না পেয়ে এক দৌড়ে সুখনের একেবারে কাছে চলে এলো। দেয়ালে হেলান দিয়ে দুপা সামনে ছড়িয়ে বসেছিল সুখন। কাকে এই সমর্পণ জানে না সুখন, কিন্তু এমন সমর্পণী অবস্থায় কখনো ও নিজেকে আবিষ্কার করেনি। সুখন ওর সবল ডান হাতে মহুয়াকে অভয় দিয়ে ওকে কাছে টেনে বসালো। মহুয়ার বুক ওঠানামা করছিল। সত্যি 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 ভীষণ ভয় পেয়ে গিয়েছিল ও। সুখন মহুয়ার রেশমি চুলের মাথাটি ওর বুকের কাছে নিয়ে এসে ডান হাত দিয়ে ওকে আশ্বাসে অভয়ে বড় যতন ভরে জড়িয়ে রইল। ফিসফিস করে বলল, ভয় পেয়েছেন? লজ্জা, ভয়, এই হঠাৎ অভাবনীয়ভাবে সুখনের বুকে আসার আনন্দ সব মিলিয়ে মহুয়া অস্ফুটে বলল,
সুখন কথা বলল না কোনো। ওর থুতনিটা মহুয়ার সিঁথির উপর ছুঁয়ে বসে রইল অনেকক্ষণ। মহুয়া মুখ তুলে একসময় বলল, ওটা কিসের ডাক? হায়নার, সহজ গলায় বলল সুখন। আপনি এখানে একদম একা একা থাকেন, ভয় করে না আপনার? কিসের ভয়? কোনো রকম বাহাদুরি না দেখিয়েই বলল সুখন। তারপর বলল, আপনি একা থাকলেও ভয় করতো না, থাকলেই অভ্যাস হয়ে যায়। তারপর কথা ঘুরিয়ে বলল, আপনি আশ্চর্য মেয়ে, এই রাতে বনের হায়নাকে ভয় পেলেন, আর এই অশিক্ষিত লোকটাকে, যে লোকটার সঙ্গে আপনার কোনো ব্যাপারেই কোনো দিকেই মিল নেই, সেই মিস্ত্রিটার সঙ্গে রাতের বেলায় এখানে থাকতে ভয় পেলেন না? আপনাকে সত্যিই বুঝতে পারলাম না, আপনি ভীষণ অন্যরকম। আপনিও, মহুয়া ভয় কাটিয়ে বলে উঠল। সুখন বলল, আমি যদি আপনাকে নিয়ে ওই সামনের গভীর জঙ্গলে পালিয়ে যাই, তখন কি করবেন? কিছুই করব না, স্পষ্ট গলায় মহুয়া বলল। তারপরই বলল, পারবেন? আমাকে সত্যি সত্যি নিয়ে পালাতে পারবেন? তাহলে বুঝবো আপনার কত সাহস। আমি কিন্তু পালাতে পারি, এমন সুন্দর জায়গা, আহা! আশ্চর্য, বলেই সুখন উঠে দাঁড়ালো। উঠে প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। সুখনকে রীতিমতো চিন্তিত দেখাচ্ছিল। ওর মনে হলো এমন চিন্তায় ও জীবনে আগে পড়েনি। ওর সমস্ত বুদ্ধি দিয়েও মহুয়াকে পুরোপুরি বুঝে উঠতে পারল না, এই মুহূর্তে নিজেকেও না। ও পায়চারি করতে লাগলো বারান্দায়, সিগারেট টানতে টানতে। মহুয়া আর চোখে দেখছিল সায়ন্ধকারে জ্বলন্ত সিগারেটের আগুনটা একবার বাড়ছে আর একবার কমছে। সিগারেট খাওয়া শেষ করে হঠাৎ আগুনটাকে ছুঁড়ে ফেলে দিল সুখন। কালুয়া কুণ্ডলি পাকিয়ে ঘরের সামনে শুয়েছিল। ও হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল, যেমন অদ্ভুত দীর্ঘশ্বাস একমাত্র কুকুররাই ফেলতে পারে। কালুয়ার দিকে এক ঝলক তাকিয়েই সুখন সহজ গলায় বলল, চলুন এবারে যাওয়া যাক, আপনার বাবা ও কুমারবাবু চিন্তা করবেন, ইতিমধ্যেই ওরা খুব চিন্তিত হয়ে পড়েছেন নিশ্চয়ই। মহুয়া বলল, এখন না, এখনই আমি যাব না, আমি এখানে থাকব। তারপর হঠাৎ ধরা গলায় আবার বলল, আমি এখানেই থাকব। সুখনের মনে হলো এখানেই এবং থাকব কথা দুটির উপরে অস্বাভাবিক জোর দিল মহুয়া। সুখন দৌড়ে এলো মহুয়ার কাছে, এসে মহুয়ার চোখে খুব কাছ থেকে তাকালো। মহুয়া ওর চোখে চাইল, অস্ফুটে বলল, আমি কিন্তু সত্যি সত্যিই থাকব, সত্যি। সুখন হেসে ফেলল, বলল, পাগলি, আপনি একেবারে পাগলি, কি যে বলেন তার ঠিক নেই। মহুয়া রাগ করে জেদ ধরে বলল, আমি যা বলছি অনেক ভেবে বলছি। তারপরই বলল, আমাকে বুঝি আপনার অপছন্দ? সুখন ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে ওর ঠোঁট বন্ধ করে দিল, বলল, একেবারে ঠিক বলেছেন। তারপর বলল, আপনাকে অপছন্দ করবার মতো লোক কি কেউ আছে? কিন্তু আপনি কি বলছেন আপনি জানেন না। আমি কি, কেমন লোক, কি পরিবেশে থাকি, কিরকম মিস্ত্রিগিরি করি, সবই তো নিজের চোখে দেখলেন। তারপরেও কি করে বলি যে আপনি সুস্থ? আপনার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। সুখন অনেকক্ষণ চুপ করে থেকে আবার বলল, আমাকে কষ্ট দিয়ে আপনার কি লাভ? কালই তো গাড়ি সারানো হয়ে গেলে চলে যাবেন। আমি যা যেমন আছি তাই থাকব। আমি থেমে থাকা গাড়ি সারাই, এই আমার কাজ। তারপরই একেবারে চুপ করে গেল সুখন। মহুয়া তেমনই দাঁড়িয়ে রইল ওর সামনে নিথর হয়ে। দীর্ঘ নীরবতার পরে সুখন বলল, সব গাড়ি সারানো হয়ে গেলে একসময় ধুলো উড়িয়ে হর্ন বাজিয়ে চলে যায়। আমি যেখানে থাকার সেখানেই থাকি, থাকব। আমার সঙ্গে এত বড় রসিকতা করবেন না, প্লিজ, আপনাকে বারণ করছি, এমন করবেন না। মহুয়া সুখনের কাছে সরে গিয়ে ভীষণ রেগে গিয়ে বলল, কি, আমি রসিকতা করছি? মহুয়ার ছোট্ট কপালের মস্ত টিপটার অর্ধেক মুছে গিয়েছিল, এক কোমর চুলের খোপাটা ভেঙে গিয়েছিল, কপালের চুল লেপ্টে ছিল কানের পাশে, ওর নাকের পাটা ফুলে ফুলে উঠছিল, চোখে আগুন জ্বলছিল। মহুয়া বলল, ভীতু, আপনি ভীষণ ভীতু। সুখন কি করবে ভেবে পেল না, কি করবে, কেমন করে ওর অন্তরের তীব্র আনন্দ এবং অসহায়তা ও মহুয়াকে বোঝাবে তা বুঝতে পারল না। সুখনের ইচ্ছা হলো অনেক কিছু বলে, কিন্তু কিছুই না বলে ও চুপ করে রইল। মহুয়া ঝাঁপিয়ে এসে সুখনের বুকে ওর নরম হাতের ছোট্ট ছোট্ট মুঠি দিয়ে বরাবর আঘাত করতে লাগলো,
বলতে লাগলো, ভীতু কাপুরুষ। সুখন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চাঁদটা আরও উপরে উঠেছে, একটা হলুদ থালার মতো। হলুদ চাঁদের আলোয় বিশ্ব চরাচর ভরে গেছে। সন্ধ্যের পর থেকেই যে ঠান্ডা হিম হিম ভাবটা বনে পাহাড়ে ভরে যায়, তাতে মহুয়া, করঞ্জ আর শাল ফুলের গন্ধ মিশে গেছে। পাশ থেকে একটা কোকিল নাভি থেকে স্বর তুলে ডাকছে, কুহু 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 করে। দূর থেকে তার সঙ্গিনী সাড়া দিচ্ছে আরও শিহর তুলে। সুখনের মাথার মধ্যে একজন মিস্ত্রি হাতুড়ি পিটিয়ে কোনো গাড়ির বাঁকা মডগার্ড সিধে করছিল ক্রমান্বয়ে, হাতুড়ির পর হাতুড়ি মেরে। সুখন সেই সুন্দরী হাওয়া লাগা আমলকি বনের মতো থরথর করে ভালোবাসায় কাঁপতে থাকা সুগন্ধি মহুয়ার দিকে একবার ভালো করে চাইল। তারপরই তার হাত ধরে বলল, চলুন। সুখনের মনে হলো সে তার জন্মস্থানের গ্রহ নক্ষত্রের নির্ভুল নির্বন্ধর দিকেই এগিয়ে যাচ্ছে। এই গন্তব্য যেন বহুদিন আগে থেকেই নির্দিষ্ট ছিল। সুখন নিজেকে বুঝতে পারল না। সুখনের মনে হলো এই বড়লোকের বেড়াতে আসা মেয়েটি সুখনের অনেকানেক জমিয়ে রাখা অপমানের গ্লানি, অসম ব্যবহারের ক্রোধ, এই সব কিছুকে নিভিয়ে ফেলার সুযোগ দিতে এসেছে। সুখনের চোখ জ্বলে উঠল মুহূর্তের জন্য। ও আর মানুষ নেই, ও হায়নার মতো কোনো অশ্লীল জানোয়ার হয়ে গেছে বলে ওর মনে হলো। মহুয়া একটু ভয় পেল, বলল, কোথায়? বলেই ঘরের দিকে পা বাড়ালো। সুখন বলল, এখানে নয়, আপনি ঘরের মধ্যের নন, আপনি যে মহুয়া, প্রকৃতির জঙ্গলে চলুন। মহুয়ার হাত ধরে পাহাড়ি ঘোড়ালের মতো নেমে চলল সুখন পাকদণ্ডি দিয়ে নিচের ঝর্ণার দিকে। মহুয়া হাঁপাচ্ছিল, অমন খাড়া পথে নামা ওর অভ্যাস ছিল না। ওর হাঁটু দুই উড়ু উত্তেজনায়, নিষিদ্ধ ভালো লাগায় এবং তার সাথে একটু ভয়েও থরথর করে কাঁপছিল। সুখন ওকে এক ঝটকায় কোলে তুলে নিল, তারপরই কাঁধে। তারপরে তরতর করে নেমে এলো নদীর খোলে। সেখানে পৌঁছেই মহুয়াকে নামিয়ে দিয়ে ওর দুই সবল হাতে মহুয়ার নরম মহুল ফুলের মতো ছিপছিপে শরীর জড়িয়ে ধরে এমনভাবে চুমু খেতে লাগলো সুখন যে মহুয়ার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। ছটপট করতে লাগলো মহুয়া। সুখন ওকে ছেড়ে দিতেই মহুয়া এতক্ষণের, হয়তো এত বছরের রুদ্ধ আবেগ ও মেয়েলি কামের তীব্র অথচ চাপা উচ্ছ্বাসে সুখনকে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। মহুয়া থামলে সুখন বলল, আসুন, সব কিছু খুলে আসুন। মহুয়া মুখ নামিয়ে অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, সব? হ্যাঁ, সব, কঠিন গলায় বলল সুখন। সুখনের চোয়াল শক্ত হয়ে এলো। চাঁদের আলোয় সুখনের দিকে চেয়ে মহুয়ার মনে হলো যে এ লোকটাকে জানে না, ও একেবারে জানে না। মহুয়ার মনে হলো একটা নিরীহ ঘুমন্ত বাঘকে গুহা থেকে বের করে এনেছে ও, খুঁচিয়ে খুঁচিয়ে। বাঘটা এবারে বদলা নেবে। বাঘটার শরীরের পেশি ফুলে উঠেছে, গলায় ঘড়ঘড়ানি শব্দ উঠছে। বাঘটা বুঝি ওকে আঁচড়ে কামড়ে রক্তাক্ত করে দেবে। পাথরের মধ্যে কি যেন একটা পড়ার শব্দ হলো। জিনিসটা পড়েই পাথরে গড়িয়ে বালিতে থামল। সুখন তুলে নিল জিনিসটা। চাঁদের আলোয় গোলাকার পদার্থটা চকচক করছিল, বল বেয়ারিং। সুখন হেসে ফেলল, বলল, হে কি? মহুয়াও লাজুক হাসি হাসল, বলল, বুকের মধ্যে রেখেছিলাম। এত ভালোবাসেন আপনি এগুলো? আপনি এখনো ছোটই আছেন, সত্যিই ছোট আছেন। আপনি মিছেই ভাবেন যে আপনি বড় হয়ে গেছেন। তখন জঙ্গলের ভিতর থেকে নদীর অববাহিকায় ঝাঁকি দিয়ে দিয়ে একটা পিউকাহা পাখি ডাকছিল, ক্রমান্বয়ে ডেকেই চলছিল, পিউকাহা পিউকাহা বলে। অন্য পাশ থেকে ডাব পাখি ডাকছিল, গম্ভীর ভুতুরে গলায়, ডাব 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 ডাব। পিউকাহার গলায় মহুয়া আর সুখনের আসন্ন মিলনের আনন্দ উঠছিল, আর ডাব পাখির স্বরে ওদের অসামাজিক নিষিদ্ধ সম্পর্কের গোপনীয়তা। কালো পাথরের পাশে পেছন ফিরে দাঁড়ানো বিবসনা চুলখোলা মহুয়াকে চাঁদের আকাশের পটভূমিতে দেখে সুখনের মনে হচ্ছিল যে মহুয়াই পৃথিবীর প্রথম ও শেষ নারী। এই শালফুল, করঞ্জ আর মহুয়ার গন্ধের মধ্যেই ও জন্মেছিল। এরই মধ্যে ওর পরম পেলভ পরিণতি। সুখন নিজের বশে ছিল না।
উচিত অনুচিত বোধ, ভবিষ্যতের সব কথা ওর মস্তিষ্ক থেকে মুছে গিয়েছিল। সে মুহূর্তে সুখনের মনে হচ্ছিল যে নারী মাত্রই বুঝি মহুয়ার মতো। তারা জন্মায়, হাসে, খেলে, তারা খেলায়, নিজেরা পূর্ণ হয়, পরিপ্লুত করে পুরুষকে, করেই আবার চাঁদের আলোয় ফুলের গন্ধে ভাসতে ভাসতে অনন্য পরিপ্লুতির দেশে, নতুন আবেশের আবেগের দেশে ভেসে যায়। নারীরা কাছে থাকে, বাঁচে ও বাঁচায়, পুরুষকে উজ্জীবিত করে, পুরুষের জীবনে নরম সুগন্ধি সব ফুল ফোটায়, কিন্তু তারা নিজেরা কখনো ফুরোয় না, ঝরে যায় না। সাদা বালির মধ্যে হোলির চাঁদকে সাক্ষী রেখে, ফুলের গন্ধে মন্থর বাতাসকে সাক্ষী রেখে মহুয়া সুখনের সঙ্গে এক দারুণ সুগন্ধি খেলায় মাতল। খেলে, খেলিয়ে, আনন্দ দিয়ে, আনন্দ পেয়ে, ফুরিয়ে দিয়েই, নতুন করে ভরিয়ে দিয়ে ওরা দুজনেই এক তীব্র ভালোবাসায় বিভোর হয়ে যেতে লাগল। করঞ্জের গন্ধের মতো, চাঁদের আলোর মতো ওরা একে অন্যের মধ্যে এবং দুজনে প্রসন্ন প্রকৃতির মধ্যে অঙ্গীভূত হয়ে গেল। পাখিটা ডেকেই চলল, পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। মহুয়া অস্ফুটে বলল, সুখ, আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না। সুখন মহুয়ার চোখে চুমু খেল, ফিসফিস করে বলল, এই তো আমি এই যে। তারপর ওর ঠোঁটে ঠোঁট নামিয়ে এনে বলল, সুখকে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। ক্ষণকালের জন্য মহুয়ার মন একেবারে অসাড় হয়ে গিয়েছিল। সমস্ত সার তখন তার শরীরেই শুধু দাপাদাপি করে ফিরছিল। এমনটি ওর জীবনে আর কখনো হয়নি। উপরে তারা ভরা চাঁদ ওড়া আকাশ, ঝুঁকে পড়া শালবন, ঝিঁঝিদের ঝিনঝিন। তখন চতুর্দিকে রাত ঝরছিল, চাঁদ ঝরছিল, মহুয়ার শরীরের ভেতরে মহুয়া ঝরছিল ধীরে ধীরে, ফিসফিস করে। একটা চ্যাটানো চওড়া পাথরে সুখনের পাশে পা ঝুলিয়ে বসেছিল মহুয়া। একটা একলা টিটি পাখি টিটির টি টিটির টি করে ডাকতে ডাকতে জঙ্গলের গভীরে উঠছিল। ওরা কতক্ষণ যে অমন করে বসেছিল তা ওদের দুজনেরই হুঁশ ছিল না কোনো। অনেকক্ষণ পরে যেন স্বপ্নথিতের মতো মহুয়া বলল, শুনুন। সুখন বলল, এখানেই থাকা হবে? থাকুন, আপনি তো বললেন চিরদিন থাকবেন। বলেছিই তো। জানি। কি জানেন? বলেছিলেন যে সে কথা। আপনার কি এখনো সন্দেহ আমাকে? আপনাকে? না না, আপনাকে সন্দেহ নয়। তবে সুখনের মনে এখন বড় প্রশান্তি। এত সুখ, এত শান্তি ও জীবনে আগে কখনো জানেনি। পৃথিবীর সব অশিক্ষিত পয়সাওয়ালা গাড়ি চড়া খদ্দেরদের ও ক্ষমা করে দিল। এই মুহূর্তে সুখন বড় উদার, মহৎ, সুখী মানুষ। মহুয়ার প্রশ্নের উত্তরে সুখন বলল, আমাকে আমি চিনি না। আমি চিনি। চেনেন? ভাবতে ভালো লাগছে যে আমাকে কেউ, অন্তত একজনও চেনে। তারপরই বলল, চলুন, কটা বাজে বলুন তো? 8টা। রেডিয়াম দেয়া হাতঘড়িতে দেখে বলল মহুয়া। তারপর বলল, যেতে ইচ্ছে করছে না। ও উঠে দাঁড়াতেই কালুয়া পাথরের আড়াল থেকে কুই কুই করে ডেকে উঠল। সুখন মহুয়ার শাড়ি থেকে বালি ঝেড়ে দিতে দিতে বলল, দেখছেন কালুয়াটার কিরকম ঈর্ষা? মেয়েরা, মানে মেয়ে মাত্রই ঈর্ষা কাতর। মহুয়া বলল, আমি কি শুধু কোনো কুকুরেরই ঈর্ষার পাত্র? সুখন হাসল, বলল, যেমন আপনার রুচি। সুখন মিস্ত্রিকে যার ভালো লাগলো তাকে ঈর্ষা করবে আর কে? মহুয়া করে একটু মিথ্যে আপত্তি জানালো। সুখন বলছিল নিজের মনেই, তুমি বড় সুন্দর মহুয়া। সত্যি, তোমার মতো সুন্দর কিছুই আমি দেখিনি জন্মের পর থেকে। দেখতে দেখতে ওরা সাকুয়া টঙে উঠে এলো। সুখন বলল, জানেন, আমি মিস্ত্রিদের বলি যে আমি মরলে এখানে আমাকে কবর দিয়ে রাখতে। ওরা বলেছে দেবে। ভাবছি এখন থেকেই এ জায়গাটাতে অনেকগুলো মহুয়া গাছ লাগিয়ে রাখব। মহুয়া রাগত গলায় বলল, থাক, অন্য কথা বলুন। সুখন বলল, হ্যাঁ, যা যা কথা আছে বলে ফেলুন, সময় খুব কম, সময় বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়। মহুয়া আবার বলল, আশ্চর্য, আপনি এখনও আমাকে সিরিয়াসলি নিলেন না? আরও কিছু চান না কি আপনি আমার কাছে? বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করতে করতে বলল, কিছু না, যা দিয়েছেন সেটুকুরই দাম দিতে পারবো না এই জন্মে, আর কি চাইব? মহুয়া চুপ করে রইল,
মনে মনে বলল, যে দামের কথা সুখন বলছে তার দাম কিছুই না। যা ওকে মহুয়া সত্যিই দিয়েছে তার দাম কি কখনো বুঝবে? ওরা সাকুয়াটুঙের টিলা ছেড়ে নিচের শালবনে নেমে এলো। তারপরে পাশাপাশি হাঁটতে লাগলো। সুখন মহুয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর বলল, আপনার হাতের আঙুলগুলো কি সুন্দর, আপনার সব সুন্দর। মহুয়া জবাব দিল না। বলল, আমি একটা কথা ভাবছি। কি কথা বলুন? সুখন মুখ তুলে বলল। মহুয়া অনেকক্ষণ দ্বিধা করল, তারপর বলল, যদি কিছু হয়। সুখন প্রথমে বুঝতে পারেনি মেয়েলি কথাটা। বুঝতে পেরে বলল, কিছু হবে না। আহা, আপনি যেন সব জানেন। সব জানি না, তবে আমার মন বলছে কিছুই হবে না। তবুও যদি কিছু হয়ে যায়? আপনার এখন ভয় করছে বুঝি? খারাপ লাগছে? ভয় নয়, খারাপ তো নয়ই, কিরকম অবাক লাগছে। স্বাভাবিক, কি করে যে হঠাৎ ব্যাপারটা ঘটে গেল আমিও বুঝে উঠতে পারছি না। তারপর একটু চুপ করে থেকে বলল, আপনি কি চান? মানে? মানে কি, ছেলে না মেয়ে? মহুয়া লজ্জা পেল, মুখ ঘুরিয়ে নিল। সুখন অবাক হল। মেয়েদের সত্যিই বোঝা মুশকিল, কিসে যে লজ্জা পায় আর কিসে যে পায় না। একটুক্ষণ পরে মহুয়া লাজুক গলায় বলল, ছেলে। তারপরই বলল, ঠিক আপনার মতো। সুখন স্বগতোক্তির মতো বলল, যদি ছেলে হয় তার নাম রাখবেন পলাশ। পলাশ? মহুয়া মুখ তুলে তাকালো। পলাশ ভালো না? ভালো, খুব ভালো, মহুয়া বলল। আর যদি? মহুয়া শুধল। মেয়ে হলে তার নাম রাখতে পারেন টুই। টুই? হ্যাঁ, টুই। টুই পাখি দেখেননি? টিয়ার মতো, কিন্তু খুব ছোট্ট পাখি, নরম কোমল, কচি কলাপাতা সবুজ তার গায়ের রং। চিকন গলায় ডাকে টিটুই টিটুই করে, প্রাণে ভরপুর। গাছের চাড়ায় চাড়ায় উড়ে বেড়ায়, ছটফটে মিষ্টি, কোথাও একদণ্ডের বেশি স্থির হয়ে বসে না। বাহ, বেশ নাম তো। জঙ্গলটা পেরিয়ে আসতেই বড় রাস্তায় ওদের চোখ গেল। আলো জ্বলা একটা বাস হুশ করে চলে গেল রাঁচির দিকে। এই রে, বলল সুখন। তারপর বলল, কপালে খুব গালাগালি আছে আপনার বয়ফ্রেন্ডের কাছে। কেন? সন্ত্রস্ত চোখে মহুয়া তাকালো। মনে হচ্ছে বাসের স্ট্রাইক মিটে গেছে। সকাল থেকে আমি উধাও। সাকুয়াটুঙে চলে না গেলে এতক্ষণে তো আপনাদের গাড়ি ঠিক করে দেওয়া যেত। তাহলে আর আপনাদের এতক্ষণ কষ্ট করে ফুলটুলিয়ায় থাকতে হতো না। এত বড় দুর্ঘটনা থেকেও হয়তো বেঁচে যেতেন আপনি। মহুয়া প্রথমে জবাব দিল না কথার। তারপর বলল, দুর্ঘটনা বলছেন কেন? না, এমনিই বললাম, সুখন বলল। একটু পরে মহুয়া বলল, আমরা দুজনে কি একসঙ্গে বাড়ি ফিরব? এই কথাটার সঙ্গে সঙ্গে এতক্ষণের এই কয়েক ঘন্টার পরজ বসন্ত আবহাওয়াটা উধাও হয়ে গেল। কেমন বেসুর বেতাল। ওরা দুজনে একই সঙ্গে যেন বুঝতে পারল যে ওদের ছাড়াছাড়ি হওয়ার সময় হয়েছে। জঙ্গলে অনেক কিছু হয়, কিন্তু শহরে হয় না। জঙ্গলের সত্য এখানে মিথ্যা, সব মিথ্যা। সুখন বলল, একসঙ্গে বাড়ি ঢুকতে আমার আপত্তি নেই, ভয়ও নেই, তবে আপনার দিক থেকে বোধহয় সেটা ঠিক হবে না। জঙ্গলের জাদুর বশে জঙ্গলি লোকের সঙ্গে যা ব্যবহার করেছেন এই লোকালয়ে আপনার বাবার সামনে, বয়ফ্রেন্ডের সামনে, তো তেমন করলে চলবে না। জঙ্গলের গন্ধ জঙ্গলেই থেকে যাবে। সেই জঙ্গলের মধ্যের ঝর্ণার বুকের মহুয়া আর যে মহুয়া সকালে চলে যাবে সে তো এক নয়। মহুয়া মুখ ঘুরিয়ে সুখনকে বলল, আমরা একসঙ্গেই যাব। না, আমরা একসঙ্গে যাব না, সুখন বলল। ততক্ষণে ওরা দহটার পাশ দিয়ে বাঁধের উপরে এসে পৌঁছেছে। পেছনে ফেলে আসা জঙ্গলের গন্ধ, শব্দ, স্পর্শ সমস্তই সেই চন্দ্রালোকিত রাতে এক মোহময় স্বপ্ন বলে মনে হচ্ছে। সুখন জানে যেই সেই স্বপ্নে সে আবার ফিরে যাবে, রোজই ফিরে যাবে, কারণ জঙ্গলের মধ্যেই তার জীবন, তার জীবনের অঙ্গ এই স্বপ্ন। কিন্তু মহুয়া আর কখনো এখানে ফিরবে না, ফিরতে পারবে না। কালি পোকা যেমন আলোর দিকেই ওড়ে, তেমনি শহুরে পরিবেশের কাছাকাছি এসে মহুয়া ওর ভেতরে নিশ্চয়ই একটা প্রবল প্রত্যাবর্তনের তাগিদ অনুভব করছে। বড়লোকের সুন্দরী মেয়ের এক ক্ষণিক খুশির খেয়ালে সুখন মিস্ত্রিকে তার ভালো লেগেছিল। জঙ্গলের আবেশে তার নেশা ধরেছিল। শহরে ফিরলেই সে যে সমাজের লোক
সেই সমাজে পৌঁছলেই পুরো ব্যাপারটাকে মহুয়া আ গ্রেট ফান অর অ্যান অ্যাক্সিডেন্টাল এপিসোড ছাড়া হয়তো অন্য কিছুই ভাববে না। এই মুহূর্তে সুখনের বুকে ভারী একটা চাপা কষ্ট হচ্ছিল। সুখন জানে যে এই কষ্টটা বেশ কিছুদিন তাকে পেয়ে বসবে, চেপে থাকবে বুকে ভারী পাথরের মতো, একটা গভীর ক্ষতর মতো দগদগ করবে অনেক দিন। যখনই বাতাসে মহুয়ার গন্ধ পাবে ও, তখনই এই রক্তমাংসের নরম মিষ্টি এক কোমর চুলের দীঘল কালো চোখের মহুয়ার কথা মনে পড়ে যাবে। তারপর একদিন সবই ঠিক হয়ে যাবে। রুখু বাতাসের টান আবহাওয়ায় ক্ষতটা একদিন শুকিয়েও যাবে। যদি তাড়াতাড়ি না শুকোয়, তখন বোতল বোতল মহুয়ার মদ ঢালবে গলায়। বিশল্যকরণী। তবু সুখন এও জানে যে ক্ষত শুকোলেও ক্ষতর দাগটা থেকেই যাবে। সুখন মহুয়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে ভাবছিল যে মেয়েরা যত সহজে সব কিছু ভোলে নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে, পুরুষেরা তত সহজে পারে না। সুখন ওর জীবনে বেশি মেয়ে দেখেনি, কিন্তু যে কজনকে দেখেছে গভীরভাবে মনোযোগের সঙ্গে অত্যন্ত কাছ থেকে দেখেছে। তাদের দেখে সুখনের এই ধারণাই হয়েছে যে যাযাবর বৃত্তিতে মেয়েদের কাছে বেদেরাও লজ্জিত হয়। ঘোর কাটিয়ে সুখন বলল, মহুয়া একটু দাঁড়ান। মহুয়া ওর দিকে ফিরে দাঁড়ালো। সুখন ওকে বুকে টেনে নিল, নিয়ে চুমোয় চুমোয় ভরে দিল। ওর সুন্দর পাহাড়ি ঘুঘুর মতো বুকের সন্ধিস্থলে নাক ডোবালো। মহুয়ার চোখ দুটি বড় সুন্দর। এমন আবেশ ভরা দৃষ্টি সুখন কখনো দেখেনি, হয়তো আর দেখবেও না। মহুয়া আবেশে চোখ বুজে রইল। তারপর সুখনের দাম সুখনকে ফিরিয়ে দিল। সুখনকে ছেড়ে দিয়ে বলল, স্বাদ মিটেছে? সুখন হাসল, বলল, স্বাদ কি মিটবার? তারপরই কেজো গলায় বলল, আপনি এই দিক দিয়ে গিয়ে বড় রাস্তায় উঠুন, তারপর সামনে দিয়ে বাড়িতে ঢুকুন। কোনো ভয় নেই, তবুও আপনি ভয় পেতে পারেন বলেই আমি আপনাকে লক্ষ্য রাখব। আপনি বাড়ি ঢুকে যাবার একটু পরে আমি যাব পিছনের দরজা দিয়ে, কেমন? মহুয়া সামনের দিকে পা বাড়ালো। সুখন তার ডান হাতটি নিজের ডান হাতে তুলে নিয়ে চুমু খেল। নরম গলায় বলল, আসুন মহুয়া। মহুয়া থমকে দাঁড়ালো, মুখ নামিয়ে বলল, আসি। সুখন দেখতে পাচ্ছিল টর্চ হাতে কারা যেন এদিক ওদিক ঘোরাফেরা করছে, হয়তো সান্যাল সাহেবরা। ওদের পক্ষে চিন্তিত হওয়া স্বাভাবিক। মহুয়া চাঁদ ভেজা অসমান জমি বেয়ে নিজস্ব পা ফেলার অভিজাত ছন্দে হেঁটে যাচ্ছে বড় রাস্তার দিকে। লতানো হাতে জড়িয়ে খোঁপাটা বেঁধে নিয়েছে। ওর ছিপছিপে শরীর একটা আলতো সুগন্ধি ছায়ার মতো সরে যাচ্ছে, দূরে, ক্রমাগত দূরে, অন্য ছায়াদের গভীরে। কালুয়াটা সুখনের পায়ের কাছে বসে মহুয়ার দিকে মুখ তুলে চেয়েছিল। সুখন সিগারেট ধরিয়ে এক দৃষ্টে সেই অপশ্রিয়মান ছায়াটার দিকে চেয়ে রইল। পেছনের খোয়াইয়ের উপরে একটা একলা টিটি পাখি ডেকে ফিরছিল। সুখন মিস্ত্রি জীবনে কখনো এত দুর্বল বোধ করেনি এর আগে। এত মঙ্গল কামনায়, এত শুভ ভাবনায় ভরপুর হয়ে চলে যাওয়া কারোর পথের দিকেই এমন করে আর তাকায়নি সে। হঠাৎ সুখন অনুভব করল তার চোখের কোল ভিজে গেছে। হঠাৎ সুখন এক ঝটকায় সিগারেটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই মিস্ত্রি, হচ্ছে কি? এটা কি হচ্ছে শালা? বামুন হয়ে চাঁদে হাত? চল শালা, আর্মেচারে তার জড়াবি, ডিস্ট্রিবিউটরের কার্বন পরিষ্কার করবি। জীবনে এই প্রথমবার সুখনের মনে হলো ওর মনের ডিস্ট্রিবিউটরেও বড় ময়লা জমেছে। ভালো করে খুলে ওটাকে একদিন পরিষ্কার করতে হবে, প্লাগগুলো থেকেও ঘষে ঘষে কার্বন তুলতে হবে। ও জানে যে রোম্যান্টিক রংবাজি সুখন মিস্ত্রিকে মানায় না, মানাবে না কোনো দিন। কুমারের যখন ঘুম ভেঙেছিল তখন বেলা পড়ে এসেছিল। ঘর থেকে বারান্দায় এসে মোড়ায় বসল কুমার। ওকে উঠতে দেখে মংলু চা বানিয়ে দিল, সঙ্গে হালুয়া আর পাঁপড় ভাজা। এইসব হালুয়া মালুয়া দেশি খাবার পছন্দ করে না কুমার, কেমন পিছলে পিছলে যায়। যখনই ও হালুয়া খেয়েছে, সেই সঙ্গে লে হালুয়া কথাটার কি সম্পর্ক ও ভাববার চেষ্টা করেছে, কিন্তু ভেবে পায়নি। চা খেতে খেতে একটা বিলিতি লম্বা সিগারেট ধরালো কুমার। মংলুকে শুধল, এই ছোকরা, তোর ওস্তাদ কোথায়? মংলু বলল, জানি না।
দিদিমণি কোথায়? বেড়াতে গেছেন। আর বুড়োবাবু? উনিও বেড়াতে গেছেন। একই সঙ্গে দুজনে? না, আলাদা আলাদা, আগে পরে। কুমারের মাথার মধ্যে লে হালুয়া কথাটা ফিরে এলো। তারপরে আবারও মংলুকে জেরা করল। একই দিকে? জানি না, দেখিনি, সংক্ষিপ্ত উত্তর দিল মংলু। কুমার আর সময় নষ্ট করল না। পায়জামা পরে শুয়েছিল। ছেড়ে ফেলে জামা কাপড় পরে নিল। ইম্পোর্টেড হলুদ কাপড়ের ট্রাউজার আর ঘন বেগুনি রঙা গেঞ্জি পোশাক পরে আয়নার সামনে দাঁড়ালো। মনে মনে বলল, এমনই মিস্ত্রি ঘরে একটা ভদ্রগোছের আয়নাও রাখতে পারেনি। অবশ্য কিসের জন্যই বা রাখবে? অমন চাঁদ বদন দেখার আর কি আছে? আয়নার সামনে দাঁড়াতে খুব একটা পছন্দ করে না কুমার। ওর চেহারাটা দিনকে দিন গুড়ের হাঁড়িতে পড়া নেংটি ইঁদুরের মতো গুড় চুকচুক, অথচ পাকানো হয়ে যাচ্ছে। এত পরিমাণ মদ্যপান করছে প্রতিদিন যাতে গায়ে গতরে একটু লাগে, কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না। অফিসে ওর যত ভার বাড়ছে, পদ বাড়ছে, ওর শরীরের ভার যেন ততই কমছে। হে একটা প্যারাডক্স, কিছুই করার নেই। কুমার বেরিয়ে মহুয়া যেদিকে গেছে বলে জানিয়েছে মংলু, সেদিকে হাঁটতে লাগলো রাস্তা ধরে। রাস্তায় যানবাহন কিছু নেই। কাঁচা লাল ধুলোর রাস্তা, সামনেই একটা নালা, তার উপরে কজওয়ে। গাছগাছালির বুনো বুনো গন্ধ, পাথর মাথর, রাজ্যের বোগাস জিনিস। একটা মোষের গাড়ি চলেছে ক্যাঁচর কোঁচর করতে করতে। মাথার মধ্যে যন্ত্রণা হয় আওয়াজে। মনে মনে বিরক্তির পরকাষ্ঠা ঝরিয়ে কুমার ভাবল, এমনই জায়গা যে একটা তেমন পানের দোকানও নেই যেখানে সোডা পাওয়া যায়। আজ রাতে তো করার কিছুই নেই। বুড়ো ভাম তো মেয়ে সামলে সামলেই গেল। এক মুহূর্ত চোখের আড়াল করে না মহুয়াকে। এখানে মানে কলকাতার বাইরে আসার প্রধান উদ্দেশ্যই তো ছিল মহুয়ার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক স্থাপন। আনলেস সি ইজ গুড ইন বেড, মহুয়াকে বিয়ে করবে না কুমার। ওসব মন ফোন আজকের মেট্রিক সিস্টেমের দিনে কন্ডেমড ব্যাপার। এখন শরীর আদ্যম। এ ব্যাপারে মিল না হলে খামোখা বিএফির ঝামেলার মধ্যে যাবে না ও। তারপরই ভাবল, সত্যিই কি যাবে না? কুমার ভাবছিল মেয়েটাও যেন কেমন পদিপিসি ভাব। এ নিয়ে কিসের এত ফাঁস করা, তা এই নেকুপুসুমুনু মেয়েরাই জানে। হঠাৎ কুমার দেখল যে সান্যাল সাহেব উল্টো দিক থেকে আসছে হন্তদন্ত হয়ে। বিয়ার টেনে টেনে তলপেটটা তরমুজের মতো করেছে বুড়ো। কুমার ওকে দেখে কজওয়েটার উপরে দাঁড়ালো। মোষের গাড়িটা হেভি ধুলো উড়োচ্ছে। এগিয়ে যাক ওটা। তাছাড়া মোষেদের গায়ে একটা মোটকা গন্ধ থাকে। বুড়ো চান করে বেরোবার পরে বাথরুমেও এরকম একটা গন্ধ পেয়েছিল কুমার। সান্যাল সাহেবের হাতে বাঁশের লাঠি, খাকি শর্টস, গায়ে সাদা কলারওয়ালা গেঞ্জি। অনেকখানি হাঁটাতে ঘামে কপাল মুখ সব একরকম ভিজে গিয়েছে। সূর্য হেলে গেছে পশ্চিমে, অথচ এখনো পাথর থেকে গরমের ঝাঁঝ বেরোচ্ছে। হরিবল জায়গা। সান্যাল সাহেব কাছে এসেই বললেন, বড় চিন্তার কথা হলো। কুমার ঠান্ডা ইম্পার্সোনাল গলায় বলল, কি? মহুয়া কি ফিরেছে? না তো। কুমার বলল, সেই বিকেলে নাকি বেরিয়েছে। কোথায় গেল, কোন দিকে গেল কিছুই বলে যায়নি। প্রায় 2-2.5 ঘন্টা হতে চলল। এক্ষুনি সন্ধে হয়ে যাবে। কি করি বলো তো? সান্যাল সাহেবের গলায় চিন্তার রেশ ছড়িয়ে পড়ল। কুমার বলল, সেই মিস্ত্রি বেটা কোথায়? সে তো তুমি গালাগালি করার পর থেকেই বেপাত্তা। ওই ছোকরা চাকরটা বলল যে ও নাকি খেতেও আসেনি। ওরই কনস্পিরেসি নয় তো? মহুয়ার যা সফট কর্নার দেখেছিলাম ওই মিস্ত্রির জন্য। চিবিয়ে চিবিয়ে কুমার বলল, আহা, কি যে যাতা বলো কুমার। উই শুড নট ফরগেট দ্যাট আফটার অল শি ইজ মাই ডটার। তুমি এমন কথা বলছো বা ভাবছো কি করে? কুমার বলল, আমি কিছু ভাবছি বা বলছি না, আপনাকে ভাবতে বলছি। আফটার অল শি ইজ ইউর ডটার। আমার কে? কথাটা বলে এবং বুড়োকে আরও একটু দুশ্চিন্তায় ফেলে কুমার খুশি হলো। ও লক্ষ্য করেছে চিরদিনই যে লোককে আঘাত করে ও ভীষণ আনন্দ পায়। বাক্য বাণে লোককে বিদ্ধ করার আর্টটা ও দারুণ রপ্ত করেছে। সত্যি কথা বলতে কি, ওর ইচ্ছে আছে যে এই আর্টটা ও কমপ্লিটলি মাস্টার করে ফেলবে। চিন্তান্বিতভাবে সান্যাল সাহেব আগে আগে এবং কুমার পেছনে পেছনে আবার সুখনের ডেরায় ফিরলেন। সান্যাল সাহেব আশা করেছিলেন যে ফিরে এবার মহুয়াকে দেখতে পাবেন। দেখবেন মহুয়া গাটা ধুয়ে শাড়ি বদলে বারান্দায় বসে পড়েছে।
মেয়েকে সান্যাল সাহেব বড় ভালোবাসেন, তাছাড়া স্ত্রীর বিকল্পও বটে। মানে ওর অত বড় ফ্ল্যাটে একজন নারীর বিকল্প। মহুয়ার জন্য যত বেশি উদ্বিগ্ন হয়ে ওঠেন তিনি, তত বেশি করে বুঝতে পারেন মহুয়াকে ঠিক কতখানি তিনি ভালোবাসেন। উঠোনে পৌঁছতেই তিনি শুধলেন, কিরে, আসেনি এখনো দিদিমণি? না, সংক্ষেপে উত্তর দিল মংলু। এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে মংলুর মুখেও চিন্তার ছাপ দেখা দিল। দিদিমণি এতখানি দেরি করবে বলে বুঝতে পারেনি মংলু। যদি কোনো বিপদ আপদ হয়, সাপে কামড়ায়, ভালুকে খোবলায়, দায়িত্ব পড়বে মংলুর ঘাড়ে। যদি কেউ দেখে থাকে যে মংলুর সঙ্গে দিদিমণি শকুয়া টঙের দিকে গেছে, তাহলে গুঞ্জার দারোগাবাবু এসে নির্ঘাত ওকে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে যাবে। তারপর মারের চোটে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবে। সুখনের কারখানার রঙের কাজ করে যে মিস্ত্রি, তার বাড়ি কারখানার কাছেই। সান্যাল সাহেবের পীড়াপিড়িতে মংলু তাকে নিয়ে তার বাড়িতে গেল। কুমার বলল, আমি এখানেই থাকি, যদি মহুয়া এসে পড়ে তবে একা পড়ে যাবে। তাছাড়া আমি একটু ভেবে দেখি যে কি করা যায়, কি করা উচিত, একটা অ্যাকশন প্ল্যান। সান্যাল সাহেব দিশেহারা হয়ে গেছেন। রাত অনেকক্ষণ হয়ে গেছে। যদিও চাঁদের আলো আছে ফুটফুটে, তবুও অচেনা অজানা বুনো জায়গা। কোথায় গেল? কি হলো মেয়েটার? রঙের মিস্ত্রি সবে জামা কাপড় ছেড়ে গামছা পরে লুঙ্গি আর গোলা সাবান নিয়ে কুয়োতলায় যাচ্ছিল। এমন সময় মংলুর সঙ্গে সান্যাল সাহেব গিয়ে হাজির। সব শুনে মিস্ত্রি বলল, এখানে তো ভয়ের কিছু নেই, তবে জঙ্গলের দিকে সাপের ভয় আছে। গরমের দিনে মহুয়ার সময় ভালুকের ভয়ও আছে। কিন্তু দিদিমণি জঙ্গলে যাবেনি বা কেন একা একা? খারাপ লোকের ভয় এখানে নেই। আজকে হাটবারও নয়। হাটের দিনে লোকে একটু মহুয়া টহুয়া পচানি খায়, তখন অনেক সময় মাতাল হয়ে মেয়েদের উপরে হামলা টামলা করে। কিন্তু আজকে তো হাটবারও নয়। তারপরে আশ্বাস দিয়ে বলল, যাই হোক বাবু, আপনি যান, আমি তো বাড়িতেই আছি। রাত 10টা পর্যন্ত না ফিরলে আমাকে খবর দেবেন, থানায় নিয়ে যাব আপনাদের। সান্যাল সাহেব বললেন, যাবে কিসে করে? বাস তো স্ট্রাইক, এখানে ট্যাক্সি পাওয়া যাবে? বাস স্ট্রাইক তো বিকেল 4টেয় মিটে গেছে। বিকালে বাস গেল, দেখলেন না আপনারা? অবাক গলায় সান্যাল সাহেব শুধলেন, মিটে গেছে? আশ্চর্য। তারপর বললেন, তাহলে তো আমরা আজই গাড়ি সারিয়ে চলে যেতে পারতাম। রঙের মিস্ত্রি বলল, তা পারতেন, কিন্তু আপনাদের সঙ্গের বাবু ওস্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেন বলে ওস্তাদ রাগ করে তো চলে গেল। উনি থাকলে তো সবই হয়ে যেত। ওই বাবু খারাপ ব্যবহার করেছে শুনে মিস্ত্রিরা বলছিল বাবুকে মারবে। তা ওস্তাদি ওদের বকলো, বলল একদিনের মেহমান, ক্ষমা করে দে। সান্যাল সাহেব এক মুহূর্ত মহুয়ার কথা ভুলে গিয়ে বললেন, তা তোমার ওস্তাদ গেলেন কোথায়? কে জানে কোথায়। ওস্তাদের কথা, পড়ে লিখে আদমি, মিস্ত্রি হলে কি হয়, মাথায় অনেক পোকা আছে, বোধহয় সাকুয়া টুঙে বসে লেখাপড়া করছে। সেটা আবার কি? ওই টিলার ওপরে ওস্তাদের আস্তানা আছে একটা, চলে যায় সেখানে রাগটা ঘোলে ছুটি ছাটার দিনে। সান্যাল সাহেব মহা বিপদেই পড়লেন। ফেরার পথে সান্যাল সাহেব মংলুকে শুধালেন, এই সাকুয়া টুংটা কোন দিকে রে, তুই চিনিস? রঙের মিস্ত্রির কথা শুনে এমনিতেই মংলুর টাগরা শুকিয়ে গিয়েছিল, আবার শুকোলো। বলল, চিনি, কিন্তু ওস্তাদ ওখানে যাননি। কি করে জানলি যে যায়নি? গেলে আমি জানি, গেলে আমাকে বলে যান, জিনিসপত্র নিয়ে যান। হ, বললেন সান্যাল সাহেব। ডেরার কাছে এসে অনেকক্ষণ এপাশে ওপাশে ঘুরে ঘুরে তারস্বরে মহুয়া মহুয়া বলে ডাকলেন। চাঁদনি রাতের বন পাহাড় সে ডাককে ফিরিয়ে দিল বারে বারে গম্ভীর স্বরে সান্যাল সাহেবের ক্লিষ্ট বুকে, কিন্তু মহুয়া সাড়া দিল না। বারান্দার সামনে এসে সান্যাল সাহেব দেখলেন যে কুমার টুলের উপরে হুইস্কির বোতল রেখেছে, নিজেই কোথা থেকে জলটল জোগাড় করে একা একা বসে হুইস্কি খাচ্ছে। অত্যন্ত উত্তেজিত গলায় তিনি বললেন, তুমি হুইস্কি খাচ্ছ? ভাঙা গাড়িতে আমাদের ভুল রাস্তায় এনে এমন বিপদ ঘটিয়ে আমার মেয়েটার এমন সর্বনাশ করে এখন তুমি কোন আক্কেলে হুইস্কি খাচ্ছ? কুমার আর একটা মোড়া এগিয়ে দিয়ে বলল, বসুন বসুন। বলেই একটা বড় হুইস্কি ঢেলে ওকে দিয়ে বলল, আরও একটু দেখুন, তারপর যা করার করতে হবে। সার্চ পার্টি অর্গানাইজ করে চারদিকেই বেরোনো যাবে, এখনও তার সময় হয়নি। তাছাড়া নিন, এটা এক গালে শেষ করুন, উই উইল ফিল বেটার। তারপর একটু থেমে বলল, দেয়ার্স নো পয়েন্ট ইন ট্রাইং টু ডু সামথিং
when there's nothing to be done. ডক্টর চেসারের একটা বইয়ে পড়েছিলাম। নিন, হ্যাভ অ্যানাদার, কুইক। সান্যাল সাহেব দিশেহারা হতাশ অবস্থায় কুমারের কথা মতো পরপর দুটো বড় হুইস্কি খেয়ে ফেললেন। তারপর বললেন, তোমার কি মনে হয় কুমার? কুমার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আর আধ ঘন্টার মধ্যে মহুয়া ফিরে আসবে, তার একটু পরেই সুখন মিস্ত্রি। আর আমার যা মনে হয় তা ঠিকই মনে হয়, চিরদিনই। তারপর সান্যাল সাহেবকে অভয় দিয়ে বলল, আপনি হুইস্কি খান, হুইস্কি খেতে খেতে দেখুন মহুয়া আসে কিনা। সান্যাল সাহেব উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। কুমার সান্যাল সাহেবকে প্রায় জোর করেই একটার পর একটা হুইস্কি খাইয়ে যেতে লাগলো, কিন্তু নিজে অতটা খেল না। কুমারের মাথার মধ্যে পুঞ্জীভূত রাগ এবং প্রতিশোধের স্পৃহা একটা সামুদ্রিক কাঁকড়ার মতো দাঁড়া নাড়তে লাগল। হঠাৎ উঠোনের দরজায় আওয়াজ হলো। সান্যাল সাহেব, কুমার, মংলু সকলে একই সঙ্গে মুখ তুললেন ও তুলল। মহুয়া দাঁড়িয়েছিল, চুল এলোমেলো, শাড়ি ক্রাশড, টিপ ধেবড়ে গেছে। মুখের মধ্যে অপরাধ ও ভয় মেশানো একটা আনন্দের ছাপ। কুমারের মনে হলো আনন্দের ছাপটাই প্রধান। সান্যাল সাহেব এতক্ষণ মেয়ের শোকে পাগল হয়েছিলেন, ভাবছিলেন মহুয়া ফিরলে মহুয়াকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু মহুয়া তার চোখের সামনে এসে দাঁড়াতেই বহু বছর আগে দেওঘরের শালবনের মধ্যে ভর দুপুরে দেখা একটি মেয়ের মুখ তার মনে পড়ে গেল। সান্যাল সাহেবের বুঝতে ভুল হলো না যে মহুয়া সেই মায়েরই মেয়ে। একই রক্ত বইছে এরও শরীরে। এরা শিকল কাটার দলে, পায়ে শিকল এরা রাখে না, কোনো শিকলই। সান্যাল সাহেব রাগে প্রায় চিৎকার করে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? বেড়াতে গেছিলাম বাবা। বেড়াতে এত সময়? তোর চেহারা এরকম হয়েছে কেন? মহুয়া হাসল, এক দারুণ বিশ্বজয়ী হাসি। তারপর বলল, সে অনেক গল্প বাবা, দারুণ ইন্টারেস্টিং, পরে তোমাকে বলবো। কিন্তু আই এম সরি যে তোমাকে এতক্ষণ ভাবিয়েছি। রাগ করো না প্লিজ, সোনা বাবা। এতক্ষণ কুমার চুপ করেছিল, হুইস্কি সিপ করতে করতে মহুয়ার দিকে তাকাচ্ছিল। হঠাৎ কুমার বলে উঠল, সময়টা ভালোই কাটলো, কি বলো, তাই না? মহুয়া সোজা সর্পিনীর মতো ফনা তুলে তাকালো কুমারের দিকে, তারপর হাসল, আবার সেই হাসি। তারপর চোখে আগুন ঝরিয়ে ঠান্ডা গলায় বলল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। কুমার এক ঢোকে গ্লাসটা শেষ করে বলল, সার্টেনলি, আই নো দ্যাট ইট ইজ নট, থ্যাংক ইউ। কুমারের কথা শেষ হতে না হতেই দরজা ঠেলে দাঁড়ালো এসে সুখন। সুখন অন্য কাউকে কিছু বলতে না দিয়েই বলল, টাকাটা দিলে ভালো হয়, 300 টাকা। কুমার ওকে দেখে যেন ক্ষেপে গেল, তড়াক করে দাঁড়িয়ে উঠে বলল, এতক্ষণ তুমি কোথায় ছিলে মিস্ত্রি? বিকেল 4টে, স্ট্রাইক মিটে গেল। এতক্ষণে আমরা গাড়ি সারিয়ে চলে যেতে পারতাম বেথলা, কিন্তু তুমি ছিলে কোথায়? তুমি কি মনে করো যে তোমার এই 5 স্টার হোটেলে আমরা চিরজীবন থেকে যাব আর তুমি আমাদের যেমন খুশি তেমন ট্রিট করবে? তুমি ভেবেছ কি? কুমারের মুখ দিয়ে একটু থুতু ছিটল। কুমার অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ায় তোতলাচ্ছিল। সুখন ওর দিকে চেয়ে শান্ত গলায় বলল, যতখানি উত্তেজনা আপনার সয়, শুধু ততখানিই উত্তেজিত হওয়া উচিত, বেশি নয়। সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কার্ডিয়াক অ্যাটাক হতে পারে। হোয়াট? বলেই কুমার সিঁড়ি দিয়ে নেমে সুখনের দিকে তেড়ে গেল। বলল, স্কাউন্ড্রেল, সব জিনিসের সীমা থাকা দরকার। ইউ হ্যাভ সারপাসড অল লিমিটস। বলেই কেউই যা ভাবতে পারেনি, যা কারোর পক্ষেই, এমনকি কুমারের নিজের পক্ষেও ভাবা সম্ভব ছিল না, হয়তো একমাত্র অন্তর্যামী হুইস্কি যা জানত, তাই করে বসল কুমার। ঠাস করে একটা চড় মেরে বসল সুখনকে। গুলি খাওয়া বাঘের মতো প্রথমে রুখে দাঁড়ালো সুখন। সান্যাল সাহেবের মনে হলো আজ কুমারের কুমারত্বর আখরি দিন, আর কিছুই করার নেই। কিন্তু পর মুহূর্তেই গায়ে জল পড়া মেনি বিড়ালের মতো নিজের থেকেই সম্পূর্ণ অজানা কারণে সুখন নিজেকে নেতিয়ে গুটিয়ে নিল, যেন বলল আদুরে গলায়, মিয়াও। কুমার ওর সামনে তখনও দাঁড়িয়েছিল, ছাতের কার্নিশে ঘাড়ের লোম ফুলানো, লেজ উঠানো হুলো বেড়ালের মতো এক অদ্ভুত হাস্যকর ভঙ্গিতে। হঠাৎ মহুয়া সুখনকে উদ্দেশ্য করে বলল, আপনি কি মানুষ? আপনার গায়ে কি রক্ত নেই? যে যা বলবে বা করবে তা আপনি মুখ বুজে সহ্য করবেন? চুপ করে মার খেতে পারেন, আপনি মারতে পারেন না? বলেই মহুয়া কেঁদে ফেলল।
সুখন একবার মহুয়ার দিকে আর একবার কুমারের দিকে শান্তভাবে তাকিয়ে আশ্চর্য এক হাসি হাসল। তারপর বলল, আমি কাপুরুষ, আমি বীরপুরুষ নই, বলেই বেরিয়ে গেল। বেরিয়ে যেতে যেতে উঠোনের দরজার কাছে দাঁড়িয়ে সান্যাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, টাকাটা মংলুর হাত দিয়ে পাঠিয়ে দেবেন। কুমার যেখানে দাঁড়িয়েছিল সেখানেই স্থানুর মতো দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। একসময় স্বগতোক্তির মতো কুমার বলল, কিন্তু মহুয়াকে শুনিয়ে, লম্বা চওড়া পাঠানের চেহারা থাকলেই বীর পুরুষ হওয়া যায় না, পুরুষত্ব অন্য ব্যাপার। ফু, বলেই হুইস্কির বোতল থেকে অনেকখানি হুইস্কি ঢালল গলায়। টাকাটা প্রায় সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিয়েছিল কুমার, মংলুকে দিয়ে। মংলু চলে যাবার পরই সান্যাল সাহেব কুমারকে বললেন, তোমার কি এখান থেকে প্রাণ নিয়ে ফেরার ইচ্ছে নেই? কুমার বলল, পৃথিবীতে আমার প্রাণের এন্ট্রান্সও যেমন আমার ইচ্ছাধীন ছিল না, এক্সিটও নয়, কিন্তু এ প্রশ্ন কেন? কুমার শুধল। কুমার ও সান্যাল সাহেব দুজনেই বেশি হুইস্কি খাওয়ার দরুন হাই হয়েছিলেন। কুমার কম, সান্যাল সাহেব বেশি। সান্যাল সাহেব বললেন, রঙের মিস্ত্রির কাছে শুনলাম যে সকালে তুমি সুখনবাবুকে গালাগালি করার জন্যই মিস্ত্রিরা বলেছিল মারবে তোমাকে। সুখনই নাকি তাদের থামিয়েছিল, আর এখন তুমি সুখনকে থাপ্পড় মেরেছ জানলে তো আমাদের ঘর শুদ্ধ আগুন দিয়ে মারবে। কুমার বলল, করে তা আর কি করা যাবে? আপনার ভয় লাগলে নিজের ইজ্জত রুমালে মোড়া শিকনির মতো পকেটে ভরে আপনি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যান কোথাও, আমি একাই থাকব। সান্যাল সাহেব বললেন, আহা, সে কথা নয়, সে কথা নয়। এরপর বেশি কিছু কথা টথা আর হলো না। কথা বলার মতো অবস্থা বা মনের ভাব মহুয়া, তার বাবা বা কুমার কারোরই ছিল না। রাতেও মুরগির মাংস আর পরোটা বানিয়েছিল মংলু। সান্যাল সাহেব ও কুমার খেলেন, মহুয়া কিছুই খেল না। খাওয়া দাওয়ার পরে ওরা শুয়ে পড়লেন। সান্যাল সাহেব বললেন, আমার বড় গরম লাগবে ঘরে, আমি বারান্দাতেই শুচ্ছি। দরজার পাশে বারান্দায় তার চৌপাই বের করে দিল মংলু। উনি কুমারকে বললেন, দরজাটা ভেজিয়ে শুও, আর মহুয়াকে দেখো, আমি তো দরজার সামনেই রইলাম, ভয় নেই। তোমাকে কেউ মারতে এলে আমাকে মেরে তারপর তোমাকে পাবে। মংলু যখন কারখানায় গেল টাকা নিয়ে, তখন সুখন কারখানাতেই ছিল। মংলু মুখ নিচু করে টাকা দিল সুখনের হাতে। মংলুর চোখ জ্বলছিল। বলল, ওস্তাদ, তুমি ছেড়ে দিলে কেন ওই লোকটাকে? সুখন হাসল, বলল, দূর, ইঁদুর মেরে কি হবে? তুই কিন্তু ওদের যত্ন টত্ন করিস ভালো করে। টাকা ফুরিয়ে গেলে টাকা চেয়ে নিস আমার কাছ থেকে। আশা করি কাল দুপুর নাগাদ গাড়ি ঠিক হয়ে যাবে, দুপুরেই ওরা চলে যেতে পারবে যেখানে যাবার। মংলু বলল, আপদ বিদেয় হবে। সুখন আবার শুধল, ওরা সকলে খেয়েছে রে? হ্যাঁ, কিন্তু দিদিমণি খাননি। তাই বুঝি? স্বাভাবিক গলায় বলল সুখন। মংলু শুধল, আপনি ঘরে যাবেন না? না, সুখন বলল। মংলুর মনে হলো ওস্তাদ নাটাকে ওর দিকে ছুঁড়ে দিল যেন। মংলু আবার শুধল, খাবার নিয়ে আসবো এখানে? দূর, আবার কি খাবো, দুপুরে এত খেলাম। তুই খেয়ে দে, শুয়ে পড়। আমার ঘর থেকে একটা বালিশ আর চাদর দিয়ে যাস, আজকে কারখানাতেই শোবো। কিছুক্ষণ পরে বালিশ আর চাদর বগলে কারখানায় ফিরে এসে মংলু দেখল যে কারখানার শেডের নিচে অনেকগুলো নামানো ইঞ্জিন আর গিয়ার বক্সের মধ্যে প্যাকিং বাক্সের উপরে 5 লিটারের মবিলের টিন রেখে একটা টেবিল মতো বানিয়ে নিয়েছে ওস্তাদ। তারপর চোপাইয়ে বসে সামনে লণ্ঠন রেখে কাগজ কলম বাগিয়ে বসেছে। মংলু যেতেই সুখন বলল, একটু পান আর সিগারেট এনে দিবি মংলু? মিসিরজির দোকান কি খোলা আছে? খোলা না থাকলে খুলিয়ে আনবো, উৎসাহের গলায় বলল মংলু। ওস্তাদকে বড় ভালো লাগে মংলুর। আরও ভালো লেগেছিল দিদিমণিকে। দিদিমণি যদি এখানে থেকে যেতে পারত বড় মজা হতো। আজ সকালে দিদিমণি ওর সঙ্গে লুডো খেলছিল। কি মিষ্টি করে কথা বলে দিদিমণি, কি সুন্দর করে তাকায়। ভদ্রলোকেদের সব মেয়েরাই কি এত ভদ্র, এত ভালো? মংলু রাস্তায় মিসিরজির দোকানে পান আনতে গিয়েছিল। দোকান তখনও খোলা ছিল। একদিকের ঝাঁপ বন্ধ হয়ে গেলেও হ্যাজাক জ্বলছিল দোকানে। হ্যাজাকের আলোর ফালিয়ে সে পথে পড়েছিল। দোকানঘরের পাশে কতগুলো সেগুন গাছ। হাওয়ায় সেগুনের বড় পাতা থেকে সরসর করে আওয়াজ উঠছিল। হাতির দাঁতের মতো দেখতে পাতাগুলো খসে যাচ্ছিল হাওয়ায়।
মহুয়া জানলায় দাঁড়িয়েছিল। ঘরে কোনো আলো ছিল না। ফিতে কমিয়ে রাখা হারিকেনটা বারান্দায় বাবার চৌপাওয়ার পাশে রাখা ছিল। দরজাটা আধ ভেজানো। দরজার দিকে কুমারের চৌপায়া, মহুয়ারটা ভিতরে। বাবার উপরে খুব রাগ হচ্ছিল মহুয়ার। এত বেশি হুইস্কি খাওয়ার কোনো মানে নেই। কুমারের সঙ্গে তাকে এক ঘরে রেখে বারান্দায় নিজে গিয়ে শোয়ারও কোনো মানে নেই। বাবার মনের ইচ্ছাটা মহুয়া বুঝতে পারে, কিন্তু কি করবে? কুমারকে কলকাতায় যাও বা ভালো লাগতো, বাইরে এসে এই দুদিনেই একেবারে বিরক্ত হয়ে উঠেছে ও। কুমারকে বিয়ে করবার কথা ভাবতেই পারে না মহুয়া আজকে। অ্যাপার্ট ফ্রম বিয়ে, ওর সঙ্গে অন্য কোনো সম্পর্কের কথাও ভাবতে পারে না। জানলায় দাঁড়িয়ে ফুটফুটে কাক জ্যোৎস্নায় ভেসে যাওয়া পথ, প্রান্তর, কজওয়ের নিচের ঝিরঝির করে বয়ে যাওয়া নালাটা, দূরের পাহাড়, সব দেখছিল মহুয়া। ও ভাবছিল যে সুখ সকুয়াটং থেকে ফেরার সময় বলেছিল আরও কদিন পরে এলে দেখতে পেতেন। পাহাড়ে পাহাড়ে কেমন আগুনের মালা জ্বলে, মালা বদল হয়, পাহাড়দের বিয়ে হয়। কি আশ্চর্য অনাবিল স্বল্প চাহিদার সরল জীবন সুখের। চাহিদা নেই কিছু ওর, অথচ দেওয়ার ক্ষমতা কি অসীম। এ পর্যন্ত মহুয়া একাধিক পুরুষের সান্নিধ্যে এসেছে, কিন্তু কখনো এত ভালো লাগেনি ওর। অবশ্য ওর সর্বস্ব দেয়ও নি আগেও কাউকে এমন করে। সমস্ত শরীর কারো পরশ মাত্রই এমন মাধবীলতার মতো মুহূর্তের মধ্যে ফুলে ফুলে ভরে যায়নি। এই রুক্ষ অথচ ভীষণ নরম লোকটা কি জাদু জানে? মংলুকে দেখতে পেল মহুয়া। মংলু আলোর সামনে দাঁড়িয়ে পানওয়ালার সঙ্গে কথা বলছে, হাসছে, কি যেন বলছে অপাপবিদ্ধ মুখে। বেশ ছেলেটা। মহুয়া ভাবছিল সুখন খেল কিনা কে জানে। এখন আর শুধোনো যাবে না। বাবা অঘরে ঘুমাচ্ছেন। কুমার ঘুমিয়েছে কিনা তাও জানে না মহুয়া। কুমার ঘুমিয়ে পড়ার আগেই মহুয়া ঘুমিয়ে পড়তে চায়, নইলে এত কাছে কুম্ভকর্ণের নাক ডাকার আওয়াজে ঘুম আসবে না কিছুতেই। কিন্তু আজ কি মহুয়ার আদেও ঘুম আসবে? ঘুম কি আসবে কিছুতেই? নাই বা ঘুমুলো এক রাত, এমন রাত, এমন সুখ স্মৃতির আবেশের রাত। কাল কি করবে ভাবতে হবে মহুয়াকে। ও কি সত্যিই থাকবে সুখের কাছে? যদি নাই পারবে, তাহলে এত বড় বড় কথা ও বলল কেন ও মুখে? সুখ কি আগেই জানতো যে ও থাকতে পারবে না, থাকতে চায় না, তাই কি অমন করে হাসছিল তখন? যদি সত্যিই কিছু হয়, হয়ে যায়, তবে কি সুখের কাছে ফিরে আসবে মহুয়া কোনো ভিক্ষা নিয়ে? সে যদি আসেই, সুখ কি তাকে চিনতে পারবে তখন? জানে না, মহুয়া কিছুই জানে না। এই বন জঙ্গল বড় খারাপ। ফিস ফিস করে কারা যেন কথা বলে আড়ালে আড়ালে, হাসে, কারা যেন গান গায়, দীর্ঘশ্বাস ফেলে, অভিশাপ দেয়, বিড়বিড় করে ডাইনির মতো। তাদের দেখা যায় না। সুখকে প্রথম দেখাতেই সে সব দিতে রাজি ছিল। তবুও তার সংস্কার, তার শিক্ষা, তার সহজাত লজ্জা সব কিছু অত সহজে হারাতো না, যদি না ভুল করে সকুয়াটঙে যেত। প্রকৃতির বুকের মধ্যে গিয়ে পড়তেই এত বছরের শিক্ষা, শিক্ষার দম্ভ, রুচির অহংকার, লজ্জার আড়াল যেন এক মুহূর্তে কাঁচের ঘরের মতো ভেঙে পড়েছিল। প্রকৃতির মধ্যে এলে কোনো আড়ালই বুঝি থাকে না, রাখা যায় না। এখানে না এলে এ কথা জানতে পেত না মহুয়া। এখনও পুরো ব্যাপারটা ভাবলে একটা স্বপ্ন বলে মনে হয়। দুঃস্বপ্ন নয়, একটা দারুণ সুন্দর স্বপ্ন। সে স্বপ্ন বুঝি এ জন্মে আর কখনো মহুয়া দেখতে পাবে না, কিংবা পাবে হয়তো, কে জানে। যদি কখনো আবার অমন পাথরের উপরে, নদীর সাদা বালিতে এমন চাঁদের আলোয় সুখের বুকে আসলে সে ঘুমিয়ে থাকার সুযোগ আসে। বাইরের বাতাসে মহুয়ার গন্ধ ভাসে। মহুয়ার ভীষণ গর্ব হয় ওর নামের জন্য। কে যেন তাকে প্রথম এ নামে ডেকেছিল। যখন ডেকেছিল সে তো একটা ডাকনাম ছিল মাত্র। আজ এই চাঁদের রাতে দোল পূর্ণিমার কাছাকাছি হাওয়ায় ওরা এত সুগন্ধের মধ্যে ও যেন ওর নামের মাহাত্ম্য খুঁজে পেল। নাম, সে যে কোনো নামই হোক না কেন, সে তো শুধু ডাকনাম নয়, সে যে নিছক ডাকের চেয়েও অনেক বড়। হৃদয়ের অন্তঃস্থলে, মস্তিষ্কের কোষে কোষে সে ডাক হাজার হাজার কুঁড়ি ফোটায়, কুঁড়ি ঝরায়। মহুয়া ভাববার চেষ্টা করছিল, কে কে তাকে প্রথম ডেকেছিল মহুয়া বলে।
মংলু পান আর সিগারেট দিয়ে চলে গেল। সুখন টেবিল ঠিক করে কারখানা থেকে বেরিয়ে কুয়োতলায় গিয়ে চান করল। তোয়ালে নেই, ভিজে গায়েই আবার ছাড়া জামা কাপড় পরল। আঙুলগুলোকে চিরুনি করে মাথা আঁচড়ালো। তারপর কারখানায় এসে তার চৌপাইয়ে বসল। ছোটবেলা থেকে সুখন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল, হয়েছে মোটর মিস্ত্রি। লেখার মধ্যে কলেজ ম্যাগাজিনে একটি গল্প লিখেছিল, একটি মাত্রই লেখা তার ছাপা হয়েছিল। সুখন পড়েছে, শুনেছে যে অনেক বিখ্যাত লেখকের হাতেখড়ি হয়েছে প্রেমপত্র লিখে। সে জীবনে প্রেমপত্র লেখেনি কাউকে। কলেজের একটি মেয়ে যে তাকে চোখের ভালো লাগা জানিয়েছিল, তার উদ্দেশ্যে কবিতা লিখেছিল একটি, কিন্তু পৌঁছয়নি তার কাছে। এক বন্ধু চানাচুর কিনে সেই কবিতা মুড়িয়ে বাড়ি নিয়ে গিয়েছিল। আর লিখেছে ডায়েরি, অনেক, কিন্তু তার ডায়েরি সে নিজে ছাড়া আর কেউ পড়েনি। আজ সে জীবনে এই ৩৫ বছর বয়সে প্রথম প্রেমপত্র লিখতে বসেছে। এ এক আশ্চর্য প্রেমপত্র। প্রেমপত্রের উদ্দেশ্য সাধারণত প্রেমের পাত্রর কাছ থেকে প্রেম পাওয়া বা ঈপ্সিত প্রেমিক প্রেমিকাকে পাওয়া। ওর জীবনের প্রথম প্রেমপত্র সে এমন একজনকে লিখছে যে সে কিছু চাইবার আগেই যে তাকে সবই দিয়েছে, কিছুই বাকি না রেখে। একজন মেয়ে কাউকে ভালোবেসে যা কিছু দিতে পারে তার প্রেমিককে, সেই সবই। তার এই প্রেমপত্রের উদ্দেশ্য কিছু পাওয়া নয়, বরং যা পেয়েছে সেই প্রাপ্তিকে স্বীকার করা কৃতজ্ঞতার সঙ্গে। এই প্রথম এবং হয়তোবা শেষ চিঠি মহুয়াকে লিখতে বসার জন্য সে মনে মনে নিজেকে ধন্যবাদ দিচ্ছে। একটা দারুণ ভালো লাগা, এক সার্থকতার উষ্ণ বোধ তাকে অত্যন্ত আচ্ছন্ন করে ফেলেছে। জীবনে কারো ভালোবাসা পায়নি সে এতদিন, কিন্তু আজ ওর মনে হচ্ছে যে কাউকে ভালোবাসা ও কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া ব্যতিরেকে কোনো পুরুষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। কুমারকে আজ ক্ষমা করে দিয়ে সে নিজেই নিজের কাছে প্রমাণ করেছে যে ভালোবাসা মানুষকে বড় বদলে দেয়। হয়তো নিজের সত্যিকারের নিজত্বের চেয়ে কাউকে অনেক অনেক বড় করে দেয়, হয়তোবা ছোটও করে কাউকে। কিন্তু যে কোনো মানুষের জীবনেই ভালোবাসার অস্তিত্ব এবং অনস্তিত্ব যে তাকে প্রচণ্ডভাবে পরিবর্তন করে, এ কথা সুখন এই কয়েক ঘন্টাতেই নিশ্চিতভাবে বুঝেছে। ভালোবাসার জনের সুখে আনন্দে যে ভালোবাসে তার যে কত গভীর সুখ, সেই জনের জন্য একটু কিছু করতে পারার মধ্যে যে কত ভালো লাগা, তা সুখন জেনেছে। রাস্তায় বিরজু শাহর গদির কুকুরগুলো একসঙ্গে ঘেউ ঘেউ করে ডাকছে। শিয়াল টিয়াল দেখে থাকবে, কিংবা কোনো শুয়োরের দল টাঁড় পেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে বোধহয়। চাঁদের আলোয় মশারির মতো রাত ঝুলে আছে বাইরে। একটা পিউকাহা ডাকছে গুঞ্জার টাঁড়ের দিকে। চারদিকে এই চাঁদের রাতে এক চকচকে অথচ স্থির স্নিগ্ধ উজ্জ্বলতা। করঞ্জ, শালফুল ও মহুয়ার গন্ধ ভাসছে সমস্ত আবহাওয়ায়। আহ মহুয়া, তুমি বড় সুন্দর। তোমার মহুল ফুলের মতো ছিপছিপে শরীর, তোমার লাজুক লতানো ব্যক্তিত্ব, তোমার সব সব সব, তোমার চোখ, চিবুক, তোমার ঠোঁটের তিল। মহুয়া, মহুয়া বলে কে যেন ডাকলো মহুয়াকে। মহুয়া ঘুমিয়ে পড়েছিল যে তা নয়, কিন্তু কেমন একটা মদির আবেশে নিমগ্ন ছিল। চোখ খুলে অন্ধকারেই মহুয়া দেখল কুমার কখন তার চৌপাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। বাইরে বাবার গভীর ঘুমের নিঃশ্বাসের একটানা ওঠানামার শব্দ শোনা যাচ্ছে। মহুয়া কিছু বলার আগেই কুমার তার ঠোঁটে হাত রাখল। তারপর এক হাতে ওর মুখ চেপে অন্য হাতে তার বাহু ধরে তাকে তুলে নিজের চৌপাইয়ে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করতে লাগল। মহুয়ার মনে হয়েছিল ওকে নিশীতে ডেকেছে। স্লিপ ওয়াকিং করে পথটুকু চলে গেলে ওর আর কিছুই বাকি থাকবে না, মহুয়া আর মহুয়া থাকবে না। তখনও সুখের সঙ্গে কাটানো সন্ধ্যের সেই শিরশিরানি সুখ তার মনের মধ্যে মাখামাখি হয়েছিল, খুশবু আতরের মদিরতার মতো। ও তখনও নিজের বশে ছিল না। কুমার যা কিছু করতে চাইল তার কোনো কিছুতেই মহুয়ার বিন্দু মাত্র সায় ছিল না। কিন্তু প্রথমে ও বাধা দিল না। ওর মনে হলো কুমার যেন জন্মাবধি বুভুক্ষু কোনো মন্বন্তরের কাঙালি, সুখের সঙ্গে একটুও মেলে না। এককালীন ক্ষুধা, রুচিহীনতা, আদেকলাপানা ও অস্থির আনরোম্যান্টিকতার সঙ্গে
তার কুমারকে কুৎসিতভাবে কুটুরে ব্যাঙের মতো জড়িয়ে ধরল। কুমারের এই জান্তব ব্যবহার মহুয়ার ভালো অথবা মন্দ কিছুই লাগল না। ওর উদাসীনতায় ও ভরে রইল। ওর মনে হলো সুখনের কোলেই যেন বনজ গন্ধে ভরা পাহাড়ি নদীর খোলে ও শুয়ে রয়েছে এখনো, আর একটা শেয়াল তার শরীর শুঁকছে, কামড়ে খাচ্ছে। ও যে ওর সুখের কাছেই আছে, এই সুখময় বোধটুকু ছাড়া মহুয়ার আর কোনো বোধই ছিল না সেই মুহূর্তে। মহুয়া সে মদির ঘোরের মধ্যে যেন পাশ ফিরে শুল। তারপর হঠাৎই দুহাত জোড়া করে আসুরিক শক্তিতে রোগা পাতলা ও নেশাগ্রস্ত কুমারের বুকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। কুমার পড়ে গেল চৌপাটার উপরে। চৌপাইটা নড়ে উঠল। হঠাৎ খুব জোরে আওয়াজ হলো তাতে। বাইরে থেকে সান্যাল সাহেব ঘুম ভেঙে চেঁচিয়ে উঠলেন, প্লিজ মেরো না, ওকে মেরো না, মাপ চাইছি বাবা, আমরা মাপ চাইছি। মহুয়া দৌড়ে এলো বাইরে, বলল, বাবা জল খাবে? সান্যাল সাহেব উঠে বসেছিলেন। সারা শরীর ভয়ে ঘেমে গিয়েছিল ওর। মহুয়াকে দেখে উনি শুধুলেন, কুমারকে কি খুব মেরেছে ওরা? মেরে ফেলেছে? মহুয়া ঘর থেকে জল এনে দিয়ে সান্যাল সাহেবের কপালে হাত দিয়ে বলল, কুমার তো ঘুমোচ্ছে বাবা, তুমি স্বপ্ন দেখছিলে। তবে শব্দ, কিসের শব্দ হলো ঘরে? সান্যাল সাহেব ঘুম জড়ানো গলায় বললেন। কুমার ঘর থেকে বাইরে এসে বলল, বেড়াল। মহুয়া কথা কেড়ে নিয়ে বলল, একটা উপসী হুলো বেড়াল ঘরে ঢুকেছিল। এখানেই শেষ হলো বুদ্ধদেব গুহ রচিত সুখের কাছে উপন্যাসের 3য় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এই উপন্যাসের 4র্থ এবং অন্তিম পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।